মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলী সিরিজ থেকে একটি উপন্যাস। পড়ছি পুফি। পড়ছি উপন্যাসের তৃতীয় পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। জোয়ারদার সাহেবের অফিসে আসলেই ঝামেলা হচ্ছে। তার সিনিয়র সহকর্মী বরকতুল্লার মাথা খারাপের মতো হয়ে গেছে। প্রমোশনের জন্য তিনি অনেক উপরের লেভেলে ধরাধরি করিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বরকতুল্লার আত্মীয়। সে বলেছে, বরকত ভাই, আপনি নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান। খাঁটি তেল আপনার সন্ধানে না থাকলে আমাকে বলুন, আমি ঘানি ভাঙা তেল এনে দেব। ডিজিএ আপনি হচ্ছেন। কলকাঠি যা নাড়ার তা নাড়া হয়েছে, এর চেয়ে বেশি নাড়লে কাঠি ভেঙে যাবে। আজ ভোরবেলা কলকাঠি নাড়ার ফলাফল দেখে বরকতুল্লাহ স্তম্ভিত। ঘণ্টা 2 ঝিম ধরে থাকার পর হঠাৎ তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। অশ্রাব্য ভাষায় জোয়ারদারকে গালাগালি। নির্বোধ, গাধা, শূন্য আইকিউর একজন মানুষ। সে ডিজিএ হয় কিভাবে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াতো না, একে বলে হাতি ডিঙিয়ে কলা খাওয়া। আমি চুপচাপ বসে থাকব না, হাইকোর্টে মামলা করব। শালাকে আমি। বাকি কথা লেখা সম্ভব না। গালাগালি শোনার আনন্দের জন্য বরকতুল্লার অফিস রুমের সামনে ভিড় জমে গেল। গালাগালি করতে করতেই তার স্ট্রোক হল। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মেঝেতে পড়ে গেলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। ক্যান্টিনে জোয়ারদার এক কোনায় বসে আছেন। তার এদিকে কেউ আসছে না। তবে ক্যান্টিনের বয় কয়েকবার এসে খোঁজ নিয়ে গেছে। তিনি সবজি, কই মাছ, ডালের অর্ডার দিয়েছেন। আজ মনে হয় দেরি হবে না। খালেক ক্যান্টিনে ঢুকে সংকুচিত ভঙ্গিতে জোয়ারদারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার বসব? জোয়ারদার অবাক হয়ে বললেন, জিজ্ঞেস করছেন কেন? এত বড় অফিসারের সামনে বসাও তো এক ধরনের বেয়াদবি। স্যার, আমি আপনার প্রমোশনে অন্তর থেকে খুশি হয়েছে। শুধু আমি একা না, অনেকেই খুশি হয়েছে। ভাবিকে কি খবরটা দিয়েছেন? না। জানি ওনাকে খবর দিবেন না, আপনি অতি আজব মানুষ। আজ বাসায় যাবার সময় অবশ্যই ভাবির জন্য কোনো একটা উপহার কিনে নিয়ে যাবেন। কি উপহার কিনব? মেয়েরা শাড়ি পেলে খুশি হয়, জামদানি শাড়ি কিনে নিয়ে যাবেন। এত টাকা সঙ্গে নাই। আমার কাছ থেকে ধার নিয়ে কিনবেন। শাড়ি আমি পছন্দ করে দেব। স্যার, আপনার ক্রেডিট কার্ড নাই? না। আশ্চর্য, আজকাল তো ভিক্ষুকেরও ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। এখন তো আর ল্যাবেন্ডিশ ভাবে চললে হবে না। গাড়িতে আসা যাওয়া করবেন, ভাবি অন্যরকম। গাড়ি কোথায় পাবো? অফিসের গাড়ি, ডিজিএর গাড়ি আছে। ও আচ্ছা। জোয়ারদার বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতেই সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, শাড়ি দিয়ে পার পেতে চাচ্ছ? লোচ্চা কোথাকার! এই শাড়ি রেখে দাও, রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলেই রাগে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেলেন। রঞ্জু বলল, দুলাভাই, বুবুর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন। প্রেশার ফ্লাকচুয়েট করছে, আপনাকে দেখলে রেগে যাচ্ছে। আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা ভালো। জোয়ারদার বললেন, আচ্ছা। বুবু কিছুদিন থাকুক আমার সঙ্গে। থাকুক। কি ঘটেছে আমি কিছুই জিজ্ঞেস করব না। আপনি কি নিজ থেকে কিছু বলবেন? আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহ কে? আমার একজন কলিগ, স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা।
জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদার চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্র জীবনে অনেকবার নিজে রান্না করেছেন, মাঝে মধ্যে এখনো রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না। রান্নার শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটা খুঁজে পাচ্ছেন না। শোবার ঘরে হুটুপুটির শব্দ শোনা যাচ্ছে। বিড়ালটা নিশ্চয়ই চলে এসেছে। বাসা যেহেতু খালি, জামালেরও আসার সম্ভাবনা। জোয়ারদার রান্নাঘর থেকেই লক্ষ্য করলেন কে যেন মন দিয়ে টিভি দেখছে। জামালের মতো না, বয়স্ক একজন মানুষ। জোয়ারদার এগিয়ে গিয়ে দেখেন বরকতুল্লাহ বসে আছেন। এটা কি করে সম্ভব? বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? জোয়ারদার তাকিয়ে আছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। বরকতুল্লাহ বললেন, কাইন্ডলি চ্যানেলটা বদলে দিন। আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কি এখানে আছে? আমি সারা জীবন বলেছি আপনি একজন নির্বোধ। আমি যে একা বলেছি তা না, সবাই বলেছে। তারপর প্রমোশন হয়ে গেল আপনার। এর মানে কি জানেন? না। এর মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হায়ার লেভেল গর্ধব চায়। স্যার, আপনি যে মারা গেছেন এটা জানেন? গর্ধবের মতো কথা বলবেন না। যদি সম্ভব হয় 1 কাপ কফি খাওয়ান। গেস্টরুমটা দেখিয়ে দিই স্যার, যদি ইচ্ছা করে গেস্টরুমে ঘুমাবেন। আমি কোথায় ঘুমাবো এটা আমার মাথা ব্যথা, আপনার না। ইউ গো টু হেল। জোয়ারদার মোটামুটি নিশ্চিত হলেন তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার কোনো মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। জোয়ারদার শায়লার সামনে সংকুচিত ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, রসমালাই এনেছেন? জোয়ারদার বললেন, না। আনেননি কেন? যতবার আমার এখানে আসবেন ততবার রসমালাই আনতে হবে। আচ্ছা, আনব। আমি রাত 1টায় টেলিফোন করেছিলাম, এই নিয়ে কি বাসায় কোনো সমস্যা হয়েছে? না। আপনার এক শ্যালকের সঙ্গে কথা হয়েছে, তার কথাবার্তা কিরকম যেন লাগলো। বাদ দিন ওই প্রসঙ্গ। আপনার শরীর কেমন? ভালো। চা খাবেন? না। না বললে হবে না। আপনি যতবার আসবেন আমার সঙ্গে চা খেতে হবে। জোয়ারদার বললেন, আপনার ছেলে মেয়ে কি? শায়লা চা বানাতে বানাতে বললেন, আমি বিয়ে করিনি, কাজেই ছেলে মেয়ের প্রশ্ন আসছে না। একটা মেয়েকে দত্তক নিয়েছি, তার নাম সুপ্তি। 3 মাস বয়সে দত্তক নিয়েছিলাম। দিনরাত ঘুমিয়ে থাকতো বলে নাম দিয়েছিলাম সুপ্তি। এখন তার বয়স 8, দিনরাত জেগে থাকে। আপনি কি চায়ে চিনি খান? খাই। শায়লা বললেন, ঝিম ধরে চা খাবেন না, চা খেতে খেতে গল্প করুন। জোয়ারদার বললেন, কারো পক্ষে কি মৃত মানুষকে দেখা, তার সঙ্গে কথা বলা সম্ভব? আপনি মৃত কাউকে দেখছেন, তার সঙ্গে কথা বলছেন? বরকতুল্লাহ সাহেব আমাদের অফিসে কাজ করতেন, আমার সিনিয়র ছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত মানুষটার সঙ্গে কোথায় দেখা হয়? আমার বাসায়। উনি বেশিরভাগ সময় সোফায় বসে টিভি দেখেন। শায়লা বললেন, আপনার মোবাইলে কি ছবি তোলার অপশন আছে? জানি না আছে কিনা। মোবাইল আমার সঙ্গে নেই, রঞ্জু নিয়ে নিয়েছে। আরেকটা সেট কিনতে পারবেন না যেখানে ছবি তোলার ব্যবস্থা আছে? খালেককে বললেই কিনে দেবে, সে এইসব বিষয়ে খুবই দক্ষ। শায়লা বললেন, ছবি তোলা যায় এমন একটা মোবাইল সেট আপনি কিনবেন, বরকতুল্লাহ সাহেবের কয়েকটা ছবি তুলবেন। পারবেন না? পারব। বিড়ালটা কি এখনো আসে? আসে। সেই বিড়ালটার ছবি তুলবেন। আপনার মেয়ের কোলে যে বিড়াল থাকে তার ছবি তুলবেন। আচ্ছা, তুলব। এখন উঠি? শায়লা বললেন, এখন উঠবেন না, আরো কিছুক্ষণ বসবেন। আমি ছোট্ট একটা বক্তৃতা দিব, বক্তৃতাটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। শায়লা সিগারেট ধরাতে ধরাতে বললেন,
আমরা কঠিন নিয়মের এক জগতে বাস করি। নিয়মের সামান্য নড়চড় হলেই জগৎ ভেঙে পড়বে। জগৎকে পদার্থবিদ্যার সূত্র মেনে চলতে হয়। কোনো মৃত মানুষ যদি আপনার সঙ্গে বসে হিন্দি ছবি দেখে, তাহলে পদার্থবিদ্যার সূত্র কাজ করবে না। জোয়ারদার ক্ষীণ গলায় বললেন, তাহলে কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আমি নিজে মনে করি আপনি অসম্ভব কল্পনাবিলাসী একজন মানুষ। যে কোনো বিষয় নিয়ে প্রচুর কল্পনা করেন বলে একসময় কল্পনাটা নিজের কাছে সত্যি মনে হতে থাকে। বুঝতে পারছেন? ভাবির সঙ্গে আপনার সম্পর্ক কিরকম? ভালো না। সমস্যাটা কার, ভাবির না আপনার? আমার। সে আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছে না। আপনি বোঝাবার চেষ্টা করছেন না বলেই বুঝতে পারছে না। একবার ভাবিকে সঙ্গে নিয়ে আসুন না, দুজনের সঙ্গে কথা বলি। আমার কাজটা তখন হবে ম্যারেজ কাউন্সিলরের। আচ্ছা, আমি নিয়ে আসব। অনিকাকেও নিয়ে আসব। শায়লা বললেন, চেম্বারে আনার দরকার নেই, কোনো একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করলাম। জি আচ্ছা। এখন কি আমি উঠব? উঠুন। বাসায় যাবেন? জি। বাসায় গিয়ে যদি দেখেন বরকত সাহেব সোফায় শুয়ে আছেন, ছবি তুলতে ভুলবেন না। ছবি কিভাবে তুলব? মোবাইল ফোন তো কেনা হয়নি। সরি, ভুলে গিয়েছিলাম। আমার কাছে একটা ডিজিটাল ক্যামেরা আছে। অপারেশন খুব সহজ, টিপলে ছবি। ক্যামেরাটা নিয়ে যান। জি আচ্ছা। রাত 1:10। জোয়ারদারের ঘুমাতে যাবার কথা। তিনি ঘুমাতে যাননি, বরকতুল্লার পাশে বসে আছেন। দুজনের দৃষ্টি টিভির দিকে। ন্যাশনাল জিওগ্রাফির অনুষ্ঠান হচ্ছে। পেঙ্গুইন পাখি দেখাচ্ছে। পাখির একটা দল বরফের উপর দাঁড়িয়ে, অন্য দল পানিতে। পানির দলটা বরফে উঠতেই বরফের দল নেমে যাচ্ছে। তাদের ওঠানামা চলছেই। জোয়ারদার একটু আগে খিচুড়ি খেয়েছেন। খিচুড়ি খেতে ভালো হয়েছে। ভদ্রতা করে তিনি বরকতুল্লাহকে খিচুড়ি খেতে বলেছিলেন। বরকতুল্লাহ জবাব দেননি। একজন মৃত মানুষ তার পাশে বসে আছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। জোয়ারদার বললেন, চা খাবেন? বরকতুল্লাহ না সূচক মাথা নাড়লেন। রাতে ঘুমাবেন? গেস্টরুম খালি আছে, গেস্টরুমে ঘুমাতে পারেন। বরকতুল্লাহ মূর্তির মতো বসে রইলেন। তিনি রাতে ঘুমাতে যাবেন এরকম মনে হচ্ছে না। জোয়ারদারের বাসা খালি। খালি বাসায় জামাল এবং বিড়ালটা চলে আসে। আজ তারা আসেনি। জোয়ারদার টিভির অনুষ্ঠানের দিকে নজর দিলেন। পেঙ্গুইনরা এখন গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের উপর প্রবল তুষারপাত হচ্ছে। জোয়ারদার নিজের মনেই বললেন, ঘটনা কি? বরকতুল্লাহ বললেন, এরা ডিম পাহারা দিচ্ছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। বরকতুল্লাহ বললেন, এসব প্রোগ্রাম মন দিয়ে দেখতে হয়। জি জি। ডিম পাহারা দিচ্ছে পুরুষ পেঙ্গুইনরা। ও আচ্ছা। ওদের সোসাইটিতে এটাই নিয়ম। জোয়ারদার বললেন, ইন্টারেস্টিং। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, ইন্টারেস্টিং কিছু না, প্রাণীদের ভিন্ন ভিন্ন নিয়মে চলতে হয়। আপনার টেলিফোন বাজছে, টেলিফোন ধরুন। ফোন হাতের কাছে রাখতে হয়। ফোন ধরতে যাবেন, অনেকটা প্রোগ্রাম মিস করবেন। তাহলে কি টেলিফোন ধরব না? আপনার ইচ্ছা। জোয়ারদার ইতস্তত করে বললেন, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? বরকতুল্লাহ বিরক্ত মুখে বললেন, ছবি তোলার প্রয়োজনটা কি? একটা ছবি দেখছি, তার মধ্যে বদারেশন। মোবাইলে ক্যামেরা আসায় এমন বদারেশন হয়েছে, সবাই ছবি তুলে। জোয়ারদার বললেন, স্যার আপনি বিরক্ত হলে ছবি তুলব না। বরকতুল্লাহ বললেন, শখ করেছেন যখন, তুলে ফেলেন। মাথার ডান দিক থেকে তুলবেন, বাঁ দিকে চুল কম। জোয়ারদার ছবি তুললেন। আবার টেলিফোন বাজছে। জোয়ারদার টেলিফোন ধরার জন্য শোবার ঘরে গেলেন। টেলিফোন করেছেন সুলতানা। তার গলার স্বরে আতঙ্ক এবং হতাশা। তুমি কি একটু আসতে পারবে? কোথায় আসব? রঞ্জুর বাসায় আসবে,
আমি গাড়ি পাঠাচ্ছি, রঞ্জুর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। একটা সমস্যা হয়েছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? সমস্যাটা কি হয়েছে জানতে চাইবে না? কি সমস্যা? রঞ্জু তার বাসার বেডরুমে আটকা পড়েছে, বের হতে পারছে না। দরজা লক হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, তোমাকে আসতে বলছি, তুমি আসো। আমি এসে কি করব? আমি তো চাবি বানানোর মিস্ত্রি না, এত রাতে চাবি বানানোর মিস্ত্রি পাওয়াও যাবে না। তোমাকে আসতে বলছি, তুমি আসো। আরো ঘটনা আছে। আর কি ঘটনা? রঞ্জুর সঙ্গে তুহিন তুষারও আটকা পড়েছে। কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি ব্যাপার হবে কেন? এত রাতে দুটা কাজের মেয়ে রঞ্জুর শোবার ঘরে, কেলেঙ্কারি না? চা কফি কিছু নিশ্চয় দিতে গিয়েছিল। তোমাকে যুক্তি দিতে হবে না, তোমাকে আসতে বলছি, তুমি আসো। গাড়ি এর মধ্যে পৌঁছে যাবার কথা, রাস্তা ফাঁকা। জোয়ারদার বললেন, আমার আসতে সামান্য দেরি হবে। টিভিতে পেঙ্গুইনদের উপর একটা প্রোগ্রাম দেখছি, প্রোগ্রাম শেষ হলেই রওনা দেব। প্রোগ্রামের মাঝখানে উঠে গেলে উনি হয়তো রাগ করবেন। উনিটাকে? আমার এক সহকর্মী, হঠাৎ চলে এসেছেন। তোমার কথাবার্তার আগা মাথা কিছুই বুঝতে পারছি না, এত রাতে বাসায় সহকর্মী? জোয়ারদার চুপ করে রইলেন। শায়লা নামের ওই মাগি চলে এসেছে? না না, বরকতুল্লাহ সাহেব এসেছেন, আমার কলিগ। গাড়ি পৌঁছা মাত্র তুমি গাড়িতে উঠবে, এ বিষয়ে আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আচ্ছা। জোয়ারদার বসার ঘরে ফিরে গেলেন। বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি ইন্টারেস্টিং পার্টটাই মিস করেছেন। যেসব পেঙ্গুইন মায়েদের ডিম নষ্ট হয়ে যায়, তারা অন্যের ডিম চুরি করে। বলেন কি? চুপ করে বসে দেখুন, কথা বলে সময় নষ্ট করবেন না। জোয়ারদার লজ্জিত গলায় বললেন, আমাকে রঞ্জুর বাসায় যেতে হবে। রঞ্জু হচ্ছে আমার শ্যালক। ও তার শোবার ঘরে আটকা পড়েছে, বের হতে পারছে না। মনে হয় তাকে দরজা ভেঙে বের করতে হবে। তার সঙ্গে দুটা কাজের মেয়েও আটকা পড়েছে। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, এত কথা বলছেন কেন? মন দিয়ে একটা প্রোগ্রাম দেখছে। সরি। বরকতুল্লাহ জবাব দিলেন না, অপলক চোখে টিভির পর্দার দিকে তাকিয়ে রইলেন। এখন পেঙ্গুইনরা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। জোয়ারদার রঞ্জুর শোবার ঘরের দরজার সামনে দাঁড়ানো, সুলতানা তার পাশে। সুলতানার চোখে পানি। তিনি একটু পরপর শাড়ির আঁচলে চোখ মুছছেন। তার পাশেই অনিকা পুফিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে সে থরথর করে কাঁপছে। ঘরের ভেতর থেকে বিড়ালের তীক্ষ্ণ মিয়াও মাঝে মাঝে শোনা যাচ্ছে। জোয়ারদার নিশ্চিত হলেন তার কাছে যে বিড়াল আসে সেটাই রঞ্জুর ঘরে। বিড়াল যতবার মিয়াও করছে ততবারই তুহিন তুষার চেঁচাচ্ছে, ওয়াল্লা গো, ওয়াল্লা গো। সুলতানা জোয়ারদারের দিকে তাকিয়ে বললেন, ভেবদার মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। কি করব? দরজা ভাঙার ব্যবস্থা করো। আমি কিভাবে দরজা ভাঙব? শাবল দিয়ে বাড়ি দিয়ে ভাঙো। শাবল কোথায় পাবো? রঞ্জু ঘরের ভেতর থেকে বলল, দুলাভাই, ভাঙাভাঙিতে যাবেন না, ফ্ল্যাটের সব মানুষ ছুটে আসবে, কেলেঙ্কারি ব্যাপার হবে। জোয়ারদার বললেন, কেলেঙ্কারির কি আছে? তুমি আটকা পড়েছ, এটা একটা সমস্যা, এর মধ্যে কেলেঙ্কারি কেন আসবে? রঞ্জু হতাশ গলায় বলল, কেলেঙ্কারির কি আছে তা আপনি বুঝবেন না, এত বুদ্ধি আপনার মাথায় নাই। জোয়ারদার বললেন, তোমার ঘরে কি কোনো বিড়াল আছে? হ্যাঁ আছে, পুফি হারামিটা কিভাবে যেন ঢুকেছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। জোয়ারদার বললেন, পুফি না, এটা অন্য বিড়াল। এ বিড়ালটাকে মনে হয় আমি চিনি, পুফি অনিকার কোলে। জোয়ারদার দরজায় হাত রাখলেন, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। তুহিন তুষার দৌড়ে ঘর থেকে বের হল। তুহিনের গায়ে শুধু পেটিকোট, তুষার সম্পূর্ণই নগ্ন।
সুলতানা জোয়ারদারকে বললেন, তুমি অনিকাকে নিয়ে অন্য ঘরে যাও, রঞ্জুর সঙ্গে আমি একা কথা বলবো। জোয়ারদার মেয়ের হাত ধরে পাশের ঘরে ঢুকলেন। রঞ্জু বিছানায় আধশোয়া হয়ে আছে। বিড়াল তাকেও কামড়েছে, শরীর রক্তাক্ত। সুলতানা বললেন, মেয়ে দুটা তোর ঘরে কেন? রঞ্জু বলল, বুবু শোনো, প্রায়োরিটি বলে একটা বিষয় আছে, তুমি প্রায়োরিটি বুঝো না। আমি ঘরে আটকা পড়েছি, দরজা খুলছে না। ঘরে ঢুকেছে একটা বুনো বিড়াল, আমাদের কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। এ ঘটনা কেন ঘটল সেটাই প্রায়োরিটি বিবেচনা করা উচিত। মেয়ে দুটা আমার ঘরে কেন সেটা অনেক পরের আলোচ্য বিষয়। সুলতানা বললেন, আমি এটাই আগে জানতে চাই। আগে জানতে চাইলে বলি, মন দিয়ে শোনো, উত্তেজনা একটু কমাও। উত্তেজিত অবস্থায় মানুষ লজিক ধরতে পারে না। আমার লজিক তুমি ধরতে পারবে বলে মনে হচ্ছে না। রাত 1টার দিকে পানির পিপাসা পেল। বিছানার কাছে জগে পানি। পানি গ্লাসে ঢালতে গিয়ে দেখি পিঁপড়া ভাসছে। আমি তুহিনকে বললাম 1 বোতল ঠান্ডা পানি দিতে। তুমি জানো, ওরা দুজন সবসময় একসঙ্গে চলে। 2 বোন পানির বোতল নিয়ে ঢুকেছে। বোতল রেখে চলে যাবে। হঠাৎ দেখে দরজা লক হয়ে গেছে। এর মধ্যে জানালা দিয়ে ঢুকল বিড়াল। তোমার কাছে ঘটনা কি পরিষ্কার? সুলতানা কিছু বললেন না। রঞ্জু বলল, জগটা হাতে নিয়ে দেখো, জগের পানিতে পিঁপড়া ভাসছে। আর এই দেখো পানির বোতল। তুমি নিশ্চয়ই ভাবছ না কাজের মেয়ে দুটিকে আমি অন্য উদ্দেশ্যে ডেকেছি। আমার রুচি এখনো এত নিচে নামেনি। এখন তুমি ঘর থেকে যাও, আমি ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করি। সুলতানা তুহিন তুষারের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। মেয়ে দুটি চৌকিতে জড়সড় হয়ে বসেছিল। তারা সুলতানাকে দেখে মিয়ে গেল। দুজনই তাকিয়ে আছে বিছানার চাদরের দিকে, কেউ চোখ তুলছে না। সুলতানা বললেন, তোদের কি ঘটনা সবই রঞ্জু আমার কাছে স্বীকার করে পা ধরে ক্ষমা চেয়েছে বলে আমি ক্ষমা করেছি। তোরাও নিজের মুখে যা ঘটেছে বলবি, তারপর পা ধরে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেব। প্রথমে তুহিন বল। তুহিন বিড়বিড় করে বলল, উনি যদি আমাদের বলে রাত 1টার দিকে সবাই ঘুমায় পড়লে চলে আসবি, আমরা কি তখন বলতে পারি না? ওনার একটা ইজ্জত আছে না? আপনারই বা কিভাবে বলি? লজ্জার ব্যাপার, আপনার আপন ভাই। প্রায়ই তার ঘরে যাস? ওনার এইখানে যখন থাকি তখন যাই। তুষার এবার মুখ খুলল। সে নিচু গলায় বলল, আজ রাতে কোনো ঘটনা ঘটে নাই, আল্লাহর কিরা। আজ অন্য কারণে গেছে। কারণটা কি? তুষার বলল, আমাদের দুজনের পেটে সন্তান এসেছে। উনি বলেছেন সন্তান খালাসের ব্যবস্থা করে দিবেন, কোনো সমস্যা হবে না। আজ রাতে এই বিষয়ে আলাপ করতে উনি ডেকেছিলেন। সুলতানা হতভম্ব হয়ে 2 মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা যে খুব লজ্জিত বা ভীত তাও মনে হল না। তুহিনের ঠোঁটের কোনায় হাসির আভাসও চকিতের জন্য দেখা গেল। জোয়ারদারকে গাড়িতে করে ফেরত পাঠানো হয়েছে। অনিকা ঘুমিয়ে পড়েছে। সুলতানা জেগে আছেন। তিনি বসে আছেন খাবার ঘরের চেয়ারে। তার হাতে চায়ের কাপ। তিনি কাপে চুমুক দিচ্ছেন না। রঞ্জু এসে তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, বুবু, চিন্তা করে কিছু পেয়েছ? সুলতানা জবাব দিলেন না। রঞ্জু বলল, বুনো বিড়ালের বিষয়টা আমি বের করেছি। সে এসেছে পুফির খোঁজে। টমক্যাট তো, এদের সঙ্গিনী দরকার। এ সময় এদের মাথাও থাকে গরম। সুলতানা কঠিন চোখে তাকালেন। রঞ্জু বলল, বাকি থাকলো অটো সিস্টেমে দরজা লক হয়ে যাওয়া। এরও ব্যাখ্যা আছে, মেকানিক্যাল ফল্ট। ভোরবেলা একজন তালাওয়ালা আনব, সে পরীক্ষা করে দেখবে। চাইনিজ তালা কেনাটাই ভুল হয়েছে। নেক্সট টাইম সিঙ্গাপুর গেলে তালা নিয়ে আসব। বুবু, কথা বলছো না কেন? এত চিন্তিত হবার কিছু নেই, সবকিছুরই ব্যাখ্যা আছে। সুলতানা বললেন, তুহিন তুষার যে পেট বাঁধিয়ে বসে আছে তার ব্যাখ্যা কি? এইসব আবার কি বলছ? তুই ভালো করে জানিস কি বলছে।
রঞ্জু বলল, বুবু শোনো, কাজের মেয়েরা প্রেগনেন্ট হয় ড্রাইভার দারোয়ানদের কারণে, দোষ দেয় বাড়ির কর্তাদের। উদ্দেশ্য হলো বিপদে ফেলে টাকা পয়সা হাতানো। ড্রাইভার দারোয়ান শ্রেণী তো টাকা পয়সা দিতে পারবে না। হা হা হা। সুলতানা বললেন, হা হা করবি না, চর দিয়ে দাঁত ফেলে দেব, বদ কোথাকার। খালেক হাসি মুখে বলল, স্যার আগামী পরশু আমার মেয়ের জন্মদিন। জোয়ারদার ফাইল থেকে চোখ না তুলেই বললেন, ও আচ্ছা। খালেক বলল, স্যার জন্মদিনের অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি। জোয়ারদার বিস্মিত গলায় বললেন, জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকে? প্রধান অতিথি, বিশেষ অতিথি সবই থাকে। জানতাম না তো। খালেক বলল, অফিস ছুটি হলে আমি আপনাকে নিয়ে যাব। স্যার ঠিক আছে? জোয়ারদার চাচ্ছেন যেন খালেক তাড়াতাড়ি এই ঘর ছেড়ে যায়। তার টেবিলের নিচে পুফি বসে আছে। এই দৃশ্য তিনি অন্যদের দেখাতে চান না। নানান প্রশ্ন করবে। সব মানুষের কৌতূহল এভারেস্টের চূড়ার মতো। খালেক বলল, স্যার আপনার এখানে একটু বসি, এক কাপ চা খেয়ে যাই। জোয়ারদার আমতা আমতা করে বললেন, একটা জরুরি কাজ করছিলাম। তাহলে আর বিরক্ত করব না, পরশুদিন ছুটির পর আপনাকে নিয়ে যাব। খালেক ঘর থেকে বের হতেই জোয়ারদারের সামান্য মন খারাপ হলো। তিনি মিথ্যা কথা বলেছেন, এই কারণেই খারাপ লাগছে। তিনি কোনো জরুরি কাজ করছেন না। প্রমোশন পাবার পর তার কাজ কমে গেছে। ঘরে এসি সেরে ঘর ঠান্ডা করে চুপচাপ বসে থাকাই এখন তার প্রধান কাজ। বিড়ালটা এক অর্থে তার সময় কাটাতে সাহায্য করছে। কাল দুপুরের পর সে একটা ইঁদুর ধরেছে। বিড়াল ইঁদুর ধরে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, অনেকক্ষণ তার সঙ্গে খেলে, তারপর মারে। এই কথা তিনি শুনেছেন, আগে কখনো দেখেননি, কালই প্রথম দেখলেন। ইঁদুরের বুদ্ধি দেখেও চমৎকৃত হলেন। বিড়ালের হাত থেকে একবার ছাড়া পেয়ে ভালো খেলা দেখালো। দৌড়ে সামনে যাচ্ছে, হঠাৎ 180 ডিগ্রি টার্ন নিয়ে উল্টা দৌড় শুরু করছে। বিড়াল বিভ্রান্ত। শেষ পর্যন্ত ইঁদুরটা পার্টিশনের একটা ফাঁক বের করে পালিয়ে গেল। বিড়াল হতাশ চোখে তাকিয়ে রইল। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তোকে বুদ্ধিতে হারিয়ে দিয়েছে। তোর মন খারাপ বুঝতে পারছে, হেরে গেলে সবার মন খারাপ হয়। আমি প্রায়ই বুদ্ধিতে আমার মেয়ের কাছে হেরে যাই, আমারও খানিকটা মন খারাপ হয়। আমার মেয়েকে তুই চিনিস? অনিকা তার নাম। বিড়ালের মনে হয় কথা শুনতে ভালো লাগছিল না। সে জোয়ারদারের টেবিলের নিচে ঢুকে তার চোখের আড়াল হয়ে গেল। জোয়ারদার অবশ্যই কথা বন্ধ করলেন না, চালিয়ে যেতে থাকলেন। তিনি বললেন, বেশি বুদ্ধি থাকা কোনো কাজের কথা না। এজন্য বাংলা ভাষায় বাগধারা আছে, অতি চালাকের গলায় দড়ি। আমার শ্যালক রঞ্জুর অসম্ভব বুদ্ধি, অর্থাৎ অতি চালাক। এ কারণেই তার গলায় দড়ি পড়েছে। বিরাট ঝামেলায় আছে। কি ঝামেলা সেটা আমার কাছে পরিষ্কার না। আমার স্ত্রী তাকে নিষেধ করে দিয়েছে সে যেন বাসায় কখনো না আসে। এই কুফি, একটু বের হ, তোর ছবি তুলব। শায়লা তোর ছবি দেখতে চাচ্ছে। তোর কথা শায়লাকে বলেছি, সে বিশ্বাস করে না, ছবি দেখলে বিশ্বাস করবে। কুফি আড়াল থেকে বের হল। জোয়ারদার তার বেশ কিছু ছবি তুললেন। সে আপত্তি করল না। জোয়ারদার বললেন, বাড়িতে বিরাট ঝামেলা যাচ্ছে, অফিসে আমি আরামে আছি। কুফি বলল, মিয়াও। বাড়ির ঝামেলাটা কি তা জানার কোনো আগ্রহ জোয়ারদার বোধ করছেন না। সুলতানা তাকে জানাতে চাইছে না, কি দরকার জানার চেষ্টা করা। ঝামেলাটা ঘটায় সুলতানার সঙ্গে তার সম্পর্কের কিছু উন্নতি হয়েছে। সুলতানা আগের মতো কথায় কথায় চেঁচিয়ে উঠছে না, এটা অনেক বড় ব্যাপার। কাজের মেয়ে দুটো এখন বাসায় থাকছে না। অনিকার কাছে শুনেছেন তারা রঞ্জুর কাছে আছে। সুলতানা নতুন বুয়া রেখেছেন, তার নাম সালমা, দেখতে রাক্ষসীর মতো। তবে মেয়েটা কাজের, জোয়ারদারের কখন কি লাগবে বুঝে গেছে। আগের দুজন সাজগোজ নিয়েই থাকত। সালমা সাজগোজের কি করবে?
রাক্ষসীকে সাজতে হয় না। কি ভাবছেন? জোয়ারদার চমকে উঠলেন। তার টেবিলের পাশে আধশোয়া হয়ে বিশ্রাম নেবার জন্য একটা বেতের ইজি চেয়ার আছে। সেখানে বরকতুল্লাহ বসে আছেন। বিড়ালটা এখন বসেছে চেয়ারের নিচে। দুজনেই তাকিয়ে আছে জোয়ারদারের দিকে। বরকতুল্লাহ বললেন, এসির টেম্পারেচার এত কম রেখেছেন? ঘরটা তো ডিপ ফ্রিজ হয়ে গেছে। টেম্পারেচার কি বাড়িয়ে দেব? না, থাক। জোয়ারদার বললেন, আপনার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? আপনি কোত্থেকে আসেন? কিভাবে আসেন? এটা না বুঝার কি আছে? আপনি যে মারা গেছেন এটা জানেন? বরকতুল্লাহ বললেন, আপনার সমস্যাটা কি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? জোয়ারদার লজ্জিত গলায় বললেন, কিছু কি খাবেন? চা বা কফি? না। জোয়ারদার আবার বললেন, আমার ধারণা আমার মাথায় কোনো ঝামেলা হয়েছে। বরকতুল্লাহ বললেন, হতে পারে, ভালো ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট। জোয়ারদার বড় করে নিঃশ্বাস ফেললেন। বরকতুল্লাহ বললেন, দেরি করবেন না। প্রথম অবস্থায় রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসা করে কন্ট্রোল করা যায়। আমার ছোট বোন নাইমা ব্রেস্ট ক্যান্সারে মারা গেল। শুরুতে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার কোনো ব্যাপারই না। 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে তার স্বামীকে বিপদেই না পড়েছে। বরকতুল্লাহ উঠে দাঁড়ালেন। হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা যাই। কাজ করছিলেন, কাজের মধ্যে ডিস্টার্ব করলাম। বরকতুল্লাহ স্বাভাবিক ভঙ্গিতে দরজা দিয়ে বের হয়ে গেলেন। বিড়ালটাও পিছু পিছু গেল। কেউই হাওয়ায় মিলিয়ে গেল না। তিনি ওয়েটিং রুমে বসে আছেন। তার সিরিয়াল এসেছে 9। শায়লার অ্যাসিস্ট্যান্ট করিম গলা নামিয়ে বলল, আপনার সিরিয়াল ব্রেক করতে পারি, অন্যরা রাগ করবে, এইটাই সমস্যা। জোয়ারদার বললেন, আমি অপেক্ষা করব। করিম বলল, একটা কাজ করি স্যার, সব রোগী বিদায় হবার পর আপনি যান, কথা বলার সময় বেশি পাবেন। আমি যে সিরিয়াল পেয়েছি সেই সিরিয়ালেই যাব। আজও মিষ্টি এনেছেন? ম্যাডাম কিন্তু মিষ্টি খান না। তার মেয়েটা খাবে। ম্যাডাম শাদি করেন নাই, মেয়ে কোথায় পাবেন? ওনার একটা পালক মেয়ে আছে, সুপ্তি নাম, সুপ্তি খাবে। কি যে কথা বলেন! ওনার পালক মেয়েটে কিছু নাই, একজন বুয়া আছে। ও আচ্ছা। 9 নম্বর তার ডাক পড়ল না। অন্য রোগীরা যেতে থাকল। করিম গলা নামিয়ে বলল, আপনি এসেছেন ম্যাডামকে বলেছি, উনি বলেছেন আপনাকে সবার শেষে পাঠাতে। আচ্ছা ঠিক আছে। আমার কথাই ঠিক হয়েছে, তাই না স্যার? চা কফি কিছু খাবেন? না। জোয়ারদার আগ্রহ নিয়ে ওয়েটিং রুমের লোকজন দেখছেন। রোগী হিসেবে তিনি শুধু একা এসেছেন, অন্য সবার সঙ্গে 2-3 জন করে অ্যাসিস্ট্যান্ট। 16-17 বছরের একটি তরুণী মেয়ে এসেছে, মনে হচ্ছে সেই রোগী। 2 হাতে মুখ ঢেকে রেখেছে। সে তাকাচ্ছে আঙ্গুলের ফাঁক দিয়ে। মধ্যবয়স্ক যে ভদ্রলোক মেয়েটাকে নিয়ে এসেছেন তিনি কিছুক্ষণ পর পর মেয়েটার হাত নামিয়ে দিচ্ছেন। তাতে লাভ হচ্ছে না, মেয়েটা সঙ্গে সঙ্গে 2 হাতে মুখ ঢাকছে। জোয়ারদারের ডাক পড়েছে। তিনি ঘরে ঢুকতেই শায়লা বলল, রসমালাই আনেননি? জোয়ারদার বললেন, এনেছি, আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়েছি। ভেরি গুড। আপনার ক্যামেরাটাও নিয়ে এসেছি। ছবি তুলেছেন? জি। ছবি উঠেছে? জি উঠেছে। শায়লা বিস্মিত হয়ে বললেন, দেখি ছবি। জোয়ারদার ছবি দেখাচ্ছেন। শায়লা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। আশ্চর্যের ব্যাপার, সত্যি এক ভদ্রলোকের ছবি। জোয়ারদার বললেন, এটা বরকতুল্লাহ সাহেবের ছবি, উনি টিভি দেখছেন। উনার 3টা ছবি তুলেছে, সব ছবি ডান দিক থেকে তুলতে হয়েছে। উনার মাথার বাঁ দিকে চুল কম, এই জন্যে। শায়লা নিঃশ্বাস ফেললেন,
কিছু বললেন না, ছবি থেকে চোখ সরালেন না। জোয়ারদার বললেন, এটা কুফির ছবি, আমার কাছে যে বিড়ালটা আসে, আর এটা আমার মেয়ের কোলে পুফি। আমার মেয়ের নাম অনিকা, আপনাকে তার নাম বলেছিলাম। আমার মনে আছে। আপনি কি এইসব ছবি আর কাউকে দেখিয়েছেন? না। এই ছবি যে বরকতুল্লাহ সাহেবের, এটা আমি বুঝব কিভাবে? জোয়ারদার বললেন, ওনাকে চেনেন এমন যে কাউকে দেখালেই হবে। খালেক চিনবে। খালেককে? আমাদের অফিসে কাজ করেন, আমার জুনিয়র কলিগ। বরকত সাহেব কতদিন হলো মারা গেছেন? 2 সপ্তাহের বেশি হয়েছে। শায়লা সিগারেট ধরাতে ধরাতে বললেন, বিরাট সমস্যা হয়ে গেল। জোয়ারদার বললেন, কি সমস্যা? শায়লা বললেন, ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়েছে, দিন তারিখ সব ছবিতে আছে। 2 সপ্তাহ আগে যিনি মারা গেছেন সেই লোক আপনার বসার ঘরে বসে টিভি দেখতে পারে না। জোয়ারদার বললেন, সেটা বুঝতে পারছি বলেই আপনার কাছে এসেছি। শায়লা বললেন, আপনি বুঝতে পারছেন না, আপনার বুঝতে পারার কথা না। শায়লার ভুরু কুচকে আছে, তাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর সমুদ্রে পড়েছেন। জোয়ারদার বললেন, আপনার অ্যাসিস্ট্যান্ট করিম বলছিল আপনার সুপ্তি নামের কোনো মেয়ে নেই। শায়লা বললেন, এই প্রসঙ্গ আপাতত থাকুক, আমি ছবিগুলো নিয়ে চিন্তা করছি। আপনার মেয়ের কোলে যে বিড়াল আর সোফায় শুয়ে থাকা বিড়াল তো একই বিড়াল। দেখতে একরকম মনে হলেও এক বিড়াল না। আমার মেয়ের বিড়ালটার নাম পুফি। পুফি খুবই শান্ত। আর এই বিড়ালটার নাম কুফি। এটা ভয়ঙ্কর বিড়াল। ভয়ঙ্কর কোন অর্থে? কুফি প্রায়ই আমার শ্যালক রঞ্জুকে আক্রমণ করে। রঞ্জুকে কুফির কারণে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। আমি আপনার শ্যালকের সঙ্গে কথা বলবো। তার টেলিফোন নাম্বার দেওয়া যাবে না? এ নিন কাগজ, তার টেলিফোন নাম্বার এবং ঠিকানা লিখে দিন। জোয়ারদার ঠিকানা লিখতে লিখতে বললেন, কুফি তুহিন তুষারকেও অ্যাটাক করেছিল। ওরা কারা? ওরা যমজ 2 বোন, আমার বাসায় কাজ করত, এখন অবশ্যই কাজ করে না। শায়লা বললেন, আমি এই 2 বোনের সঙ্গেও কথা বলবো। 2 বোন রঞ্জুর বাসায় আছে, রঞ্জুর ঠিকানা লিখে দিয়েছি। আমি এখন চলে যাব। শায়লা জবাব দিলেন না। তিনি একবার ছবি দেখছেন, একবার জোয়ারদারের দিকে তাকাচ্ছেন। বাড়ির ছাদে শামিয়ানা টাঙিয়ে খালেক সাহেবের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। কেক এসেছে সোনারগাঁও হোটেল থেকে। গিফট রাখার জন্য একটা টেবিল সাজানো। টেবিলের পেছনে শুকনো মতো এক লোক খাতা কলম নিয়ে বসে আছে। যে গিফট দিচ্ছে তার নাম ঠিকানা লিখে রাখছে। জোয়ারদার অস্বস্তিতে পড়েছেন, কারণ তিনি খালি হাতে এসেছেন। মেয়েটাকে পরে কিছু একটা কিনে দিতে হবে। মেয়ে কত বড় তাও জানেন না। জোয়ারদার খালেককে বললেন, আপনার মেয়ে কোথায়? খালেক গলা নিচু করে বলল, স্যার, বিরাট বেজ্জতি হয়েছে। মেয়ের মা ঘুষের টাকায় উৎসব করবে না বলে মেয়েকে নিয়ে দুপুরবেলায় কোথায় যেন গেছে। মোবাইল বন্ধ করে রেখেছে বলে বুঝতেই পারছি না তারা কোথায়। জোয়ারদার বললেন, এখন গেস্টদের কি বলবেন? খালেক বলল, সুন্দর গল্প বানিয়ে রেখেছে, গেস্টরা সবাই খুশি মনে খাওয়া দাওয়া করে বিদায় হবে। আপনাকে একটা কথা বলি স্যার, সুন্দর মিথ্যা কিন্তু সত্যের চেয়েও ভালো। ছাদের এক কোনায় জোয়ারদার বসে আছেন। গেস্টরা আসতে শুরু করেছে। তারা ছড়িয়ে ছিটিয়ে বসছে। একজন ম্যাজিশিয়ান এসেছেন। ম্যাজিশিয়ানের সহকারী মেয়েটির পোশাক যথেষ্ট উগ্র। জোয়ারদারের মনে হল ঢাকা শহর অতি দ্রুত বদলাচ্ছে। অল্প কিছুদিন আগেও কোনো বাঙালি মেয়েকে এই পোশাকে ভাবা যেত না। খালেক হন্তদন্ত হয়ে আসছে। স্যার, এক্ষুনি ম্যাজিক শুরু হবে, স্টেজের কাছে চলে যান। আমি এখান থেকেই দেখব। ভালো কথা, আপনি কি বরকতুল্লাহ সাহেবের বোনকে চিনতেন? অবশ্যই, উনি স্কুল শিক্ষিকা। কতদিন আগে মারা গেছেন? মারা যাননি তো।
ওনার নাম নাইমা, ইংরেজি একটা স্কুলে শিক্ষকতা করেন। ও আচ্ছা। স্যার, হঠাৎ ওনার প্রসঙ্গ কেন? জোয়ারদার জবাব দিলেন না, নড়ে চড়ে বসলেন। ম্যাজিক শো শুরু হয়েছে। ম্যাজিশিয়ানের সহকারী মিস পপি একটা কাঠের খালি বাক্স সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। ম্যাজিশিয়ান সেই খালি বাক্সের ভেতর থেকে ধবধবে সাদা রঙের একটা কবুতর বের করলেন। জোয়ারদার অস্পষ্ট স্বরে বললেন, অদ্ভুত। তার দৃষ্টি বারবার মিস পপির দিকে চলে যাচ্ছে। এরকম কেন হবে? জোয়ারদার চোখ বন্ধ করে ফেললেন। ম্যাজিক দেখা যাচ্ছে না। ম্যাজিশিয়ানের কথা শুনে ম্যাজিক কল্পনা করে নেওয়া। ব্যাপারটা যথেষ্টই আনন্দদায়ক। আমার হাতে আছে কিছু রিং। ভালো করে দেখুন। রিংগুলো স্টিলের তৈরি, কোনো ফাঁক ফোকর নেই। এখন দেখুন কিভাবে একটা রিংয়ের ভেতর অন্যটা ঢুকে যাচ্ছে। জোয়ারদার কল্পনায় দেখছেন রিংগুলো শূন্যে ভাসছে, একটার ভেতর আরেকটা আপনা আপনি ঢুকছে, আবার বের হচ্ছে। ম্যাজিশিয়ানের চোখে কোনো বিস্ময় নেই, কিন্তু মিস পপি চোখ বড় বড় করে এই দৃশ্য দেখছে। জন্মদিনের অনুষ্ঠান শেষ করে জোয়ারদারের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। দরজা সুলতানা খুললেন, কিছুই বললেন না। এটা ম্যাজিকের মতোই বিস্ময়কর ঘটনা। স্বামী এত রাত করে ফিরলে বাঙালি সব স্ত্রীর প্রথম প্রশ্ন হবে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সুলতানা বললেন, রঞ্জুর কোনো খবর জানো? না তো, ওর কি হয়েছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। বাথরুমে কি তাওয়াল দেওয়া আছে? গোসল করব। সুলতানা বললেন, এত বড় একটা ঘটনায় তোমার কোনো রিয়াকশন নেই? একবারও জানতে চাইলে না কেন অ্যারেস্ট করেছে? তুমি কি এই জগতে বাস করো? জোয়ারদার আমতা আমতা করে বললেন, কেন অ্যারেস্ট করেছে? তুষার মারা গেছে। তার বোন পুলিশের কাছে উল্টাপাল্টা কিসব বলেছে। মারা গেছে কিভাবে? ক্লিনিকে অ্যাবর্শন করা হয়েছিল, সেখানে মারা গেছে। ও আচ্ছা। সুলতানা বললেন, আবার ও আচ্ছা? জোয়ারদার বললেন, 1 কাপ চা বানিয়ে দাও, চা খেয়ে গোসল করব। থানায় যাবে না? থানায় যাব কেন? আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, টর্চার করছে কিনা কে জানে। আর তুমি বলছো চা খেয়ে গোসলে যাবে? আমি থানায় গিয়ে কি করব? র‍্যাব পুলিশ এইসব আমি খুব ভয় পাই। রঞ্জুর অনেক টাকা, সে টাকা খরচ করবে, পুলিশ তাকে ছেড়ে দেবে। টাকাওয়ালা মানুষদের এদেশে কোনো সমস্যা হয় না। সুলতানা বললেন, তুমি একজন অমানুষ। আমার জীবনটা তুমি নষ্ট করেছ। আমি একা থাকব, কিন্তু তোমার সঙ্গে থাকব না। দিস ইজ ফাইনাল। জোয়ারদার বললেন, আচ্ছা। তিনি বাথরুমে ঢুকলেন। সুলতানা টেলিফোন করলেন থানায়। থানার ওসি সাহেব বিনীত গলায় বললেন, রঞ্জু সাহেব তো কিছুক্ষণ আগে চলে গেছেন। আমরা 2-1টা প্রশ্ন করার জন্য ডেকেছিলাম। প্রশ্ন করেছি, উনি জবাব দিয়েছেন। তার কথাবার্তায় আমরা সন্তুষ্ট। তুহিন নামের একটা মেয়ের কথায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন সব ঠিক আছে। সুলতানা রঞ্জুকে টেলিফোন করতে যাবেন, তার আগেই রঞ্জু টেলিফোন করল। রঞ্জুর কাছ থেকে জানা গেল পুলিশকে সন্তুষ্ট করতে 2 লাখ টাকা খরচ করতে হয়েছে। এখন সবকিছু আন্ডার কন্ট্রোল। জোয়ারদার বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার সামনে ভীত মুখে অনিকা দাঁড়িয়ে আছে। অনিকার কোলে বিড়াল নেই। নতুন রাক্ষসী চেহারার কাজের মেয়েটি 1 কাপ চা দিয়ে গেছে। চা খেতে ভালো হয়েছে। অনিকা বলল, বাবা তুমি ভালো আছো? জোয়ারদার হ্যাসূচক মাথা নাড়লেন। অনিকা গলা নিচু করে বলল, বাবা তুমি এই ফ্ল্যাটে কি কোনো মেয়েকে নিয়ে এসেছিলে? মেয়ের নাম শায়লা। জোয়ারদার বললেন, না। আমি জানি তোমার খুব ঝামেলা হচ্ছে, তাই না বাবা? অনিকা বলল, বাবা তোমার কি কোনো বিড়াল আছে?
রঞ্জু মামা বলছিল তোমার নাকি একটা গুন্ডা বিড়াল আছে। জোয়ারদার বললেন, আছে। দেখতে পুফির মতো বাবা? হুম। বিড়ালটার কোনো নাম আছে? আমি নাম দিয়েছি কুফি। অনিকা বলল, নামটা বেশি ভালো হয়নি। জোয়ারদার বললেন, তুমি একটা নাম দিয়ে দাও। অনিকা বলল, আমি নাম দিলাম পুফি 2। আমারটার নাম পুফি 1, তোমারটা পুফি 2। নাম পছন্দ হয়েছে বাবা? হুম। সুলতানা বারান্দায় এসে দাঁড়ালেন। কঠিন গলায় বললেন, মেয়ের কানে কি মন্ত্র দিচ্ছ? জোয়ারদার জবাব দিলেন না। চিন্তিত মুখে চায়ের কাপে চুমুক দিলেন। অনিকা বলল, মা, তুমি শুধু শুধু বাবাকে বকা দিবে না। বাবাকে বকা দিলে পুফি 2 এসে তোমাকে কামড় দিবে। কি বললি? বাদর মেয়ে, কি বললি তুই? অনিকা কঠিন গলায় বলল, আমার সঙ্গে তুই তুই করে কথা বলবে না। আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও পুফি 2 তোমাকে কামড়াবে। পুফি 2 ভয়ঙ্কর রাগী। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।